শ্রীগহ্বর ও মুখগহ্বর এক হয়ে গেছে। বল মূত্র বীজ অর্থ কাম। প্রণাম প্রণাম প্রণাম। কি অসাধারণ! সুবিধা কি বলবেন এই কবিতা যেটা পাঠ করলেন মৃণালদা, এই কবিতাটা নিয়ে আপনার অনুভূতি কি? অসাধারণ কবিতা। এই কবিতার যে ব্যঞ্জনা রয়েছে সে ব্যঞ্জনা আমাদের হৃদয়কে স্পর্শ করে। আর আসলে সুবোধ সরকারের কবিতা পাঠ করতে গেলে, পড়তে গেলে, নিজের একান্ত আপন মনে যদি আমরা পড়তে যাই, তাহলে কিন্তু আমার সুবোধ সরকারের ওই শ্রেষ্ঠ কবিতার ভূমিকায় ওনার একটা বক্তব্য কিন্তু আমার বারবার মনে আসে। মানে যে বক্তব্য উনি আজীবন ধরে এখনো সম্ভবত লালন করে যাচ্ছেন, সেটা হচ্ছে যে স্কুলে তখন তিনি পড়েন, কৃষ্ণনগর থাকেন, কৃষ্ণনগর স্টেশনের প্ল্যাটফর্মে বন্ধুরা আড্ডা দিচ্ছেন। সেই সময় হঠাৎ একটা গেল তাকিয়ে দেখছেন যে একজন ট্রেন আসছে এবং সামনে একটা পাউরুটি, সেই পাউরুটির লোভে সে লাফিয়ে পড়েছে, জীবনকে বিপন্ন করে। মৃত্যু এবং ক্ষুধা দুটোর মাঝখানে দেখা যাচ্ছে ক্ষুধাটাই অনেক বড় হলো। এবং সবিস্ময়ে সুবোধবাবু দেখলেন যে চলন্ত ট্রেনের ফাঁক দিয়ে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে সেই লোকটি মনের আনন্দে পাউরুটিটা খাচ্ছে দীর্ঘদিন ধরে। এবং সম্ভবত এখনো তিনি এই যে চিন্তাটা তিনি লালন করে যাচ্ছেন যে ক্ষুধা মৃত্যুকে বারবার প্রতিহত করে, মৃত্যুর বিরুদ্ধে ক্ষুধা প্রতিবাদ জানায়, এবং এই ক্ষুধা যে যন্ত্রণা, সেই যন্ত্রণা মানুষকে প্রতিবাদী হতে শেখায়। সুবোধ সরকারের কবিতায় আমরা কিন্তু সেই যে ভাবনা, সেই ব্যঞ্জনা নানাভাবে, নানা রকম ভাবে আমরা পাই, আজও পেয়ে যাচ্ছি আমরা। একদমই তাই পাবে। যে আপনার মনে আছে যে সুবোধদা যে রূপমকে একটা চাকরি দিলেন, বাংলার বেকার যুবকদের মুখে মুখে কবিতাটা সেই অসাধারণ কবিতার চিত্রকল্প, যেভাবে যে শব্দ চয়নের মধ্যে দিয়ে, অথচ কোনো কঠিন দুর্বলতা কিছু নেই। মানুষ মানে কবিতাকে তার নিজের আত্মীয়তাই নিতে পারবে সুবোধ সরকারের। এক্ষুনি কাব্যগ্রন্থের একটা কবিতা আমার মনে হচ্ছে, সবুজ কবিতা। পৃথিবীকে তোমরা ঠিক কোন দিক থেকে দেখতে চেয়েছিলে আমার জানা দরকার। একজন বলল, আমার জুতোর কারখানা যেদিকে আমি সেদিক থেকে পৃথিবীকে দেখি। একজন বলল, আমার মদের দোকান, কিন্তু আমি মদ খাই না, তবু পৃথিবীতে একটা বড় সড়ো ভাটিখানা ছাড়া কিছুই মনে হয় না। আরেকজন বলল, পৃথিবীতে আমি পিকনিক করতে এসেছি, কয়েকটা মেয়ে ছেলে নিয়ে এসেছিলাম, ফেরার সময় কয়েকটা নিয়ে যাব, ভোগ করতে শিখুন। আমি বললাম, পৃথিবী থেকে আমরা যত নিয়েছি তা কিছুটাও কি ফেরত দিতে পারি না? আমি বললাম, এরপর গাছ এত কমে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে। আমি বললাম, এরপর পাখি এত কমে যাবে, আকাশকে আর সুন্দর দেখাবে না। আমি বললাম, নদীর জল সারাক্ষণ গরম হয়ে থাকবে, কেউ নদীতে যাবে না, যা আছে তাতে আমাদের মাত্র 40 বছর চলবে। গাছহীন পাখিহীন একটা মুমূর্ষু গ্রহ ঘুরে চলেছে শূন্যে, কেমন লাগবে সেই পৃথিবীকে? ঠিকই মৃণালদা, এই যে কবিতার মধ্যে বা সুবিধা আপনি দেখছেন যে অনেক মানে দূরের ভাবনাটাও কিন্তু ধ্বনিত হয়েছে। আমরা যেভাবে প্রতিনিয়ত যেভাবে কি বলে বিশ্ব উষ্ণায়নের ফলে, পরিবেশ দূষণের ফলে পৃথিবী যেদিকে যাচ্ছে, গাছ কমে যাচ্ছে, এই যে একটা মনুষ্য একটা গ্রহ, এটা পৃথিবী এই সময়ের চিত্র। এবং এই সময়ের পরে যতদিন পৃথিবী থাকবে এই কবিতাটা প্রাসঙ্গিক থাকবে, একদম। কেননা এটা চিরকালীন, এটা লিখেছেন তিনি কাব্যগ্রন্থের কবিতাটা, কিন্তু এই কবিতাটা মানে আজকে আমরা ক্রমশ এর সত্যতা আমরা একদম তাই। মানে 100 বছর পরেও কিন্তু এই কবিতাটা প্রাসঙ্গিক থাকবে, পৃথিবী গ্রহ যতদিন থাকবে। ঠিক কিনা ব্যাপারটা? একদম। মানে সত্যি কথা বলতে কি, রুক্ষ পৃথিবীতে আমরা চাই না। যখন রুক্ষতা এসে আমাদেরকে ঘিরে ধরে, এই রুক্ষ দিন যেটা আসে আমরা চিহ্নিত করি, কি কি কারণে করি, তখন রুক্ষ দিনের জন্য সেই পাতার আড়াল থেকে পাখি বেরোয় না। সেই পাখিটা যদি কমে যায়, ঠিক পাতাটা আরো রুক্ষ হয়ে পড়বে, পাতাও তার সঙ্গী চায়। একটা রুক্ষতা, রুক্ষ পৃথিবী আমরা চাই না, আমরা প্রাঞ্জল পৃথিবী চাই। ঠিক সুবোধের কবিতা থেকে উঠে আসে কিন্তু সেই সব। সেই জন্য গুজরাটের ওই রকম দাঙ্গা ওর মধ্যে ভীষণভাবে
প্রতিধ্বনিত হয় লেখার রূপমকে একটা চাকরি দিনে একটা জায়গা কি সুন্দর বলছে, মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণেরা অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে, আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটলো নদীকে বলার জন্য, নদী এসে আছড়ে পড়লো উপকূলে, অসমতল হিমাচল গড়ে উঠলো, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাস করে বসে আছে ছেলেটা। এই যে অরণ্য নদী একটা সামাজিক বিষয়কে কিভাবে আঘাতটা করলো এটা দেখার মতো। এখানে কিন্তু কোন রাজনীতি কোন দল সেটা দেখাতে কিন্তু ব্যাপার নয়। আলিমুদ্দিন তো জানতে হয়তো আলিমুদ্দিন শেষ কথা বলবে, আলিমুদ্দিন কি বলে দিল কথাটা, এর জন্য কিন্তু কোনো ও লিখে ছেড়ে দিল। তারপর তোমরা কি করছো আমার দেখা দরকার না, আমার যে বোধ, আমার যে সোশ্যাল সেন্স যেটা কাজ করছে আমি সেটাই করলাম। আসলে এই বিশ্বায়ন আর পুঁজিবাদের যুগে আমরা দেখছি মাটি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখছি জলভূমি নষ্ট হয়ে যাচ্ছে, আমরা দেখছি প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে। সেই কবে রবীন্দ্র চক্রবর্তী লিখেছিলেন, এবং তারপরে আমরা সুবোধ সরকারের একটা কবিতা যারা ফ্ল্যাট কিনছেন, সেখানে আমরা দেখছি ফুলদানি কোথায় রাখবে, সবুজ আলো নিয়েছে একটা টুকরো স্বর্গ, এপাশে 10 ওপাশে 8, অর্থাৎ 10/8 সেই স্বর্গ ও বিসর্গের মাঝখানে থাকবে ফুলদানি। দেখছেন তো, এখন এটা একটা পুকুর, এখানে উঠবে 4 তলা 5 তলা 6 তলা, ওই তো জানলাটা, ওই জানলা খুলে আমার ছেলে পাখি দেখবে এবং পাখিও দেখবে আমার ছেলেকে। 5.5 লাখ 6 লাখ 7.5 8 এলআইসি দেবে 4, নিয়ে নাও দেরি করো না, পরে জয়নগর যেতে হবে। কি বিপন্ন মানুষ, কি বিপন্ন মানুষের। একদমই তাই। আসলে সুবোধের মধ্যে চিরদিনই নদিয়া একটা বড় প্রতিবাদের জায়গা বরাবরই। সেখানকার মানুষ আরো তো যারা বন্ধু বান্ধব আছে নদিয়া, আমি তাদের মুখেও শুনেছি, বড়দের মুখেও শুনেছি, চিরদিনও একটু প্রতিবাদী, এবং ওর কবিতার মধ্যে দিয়ে সেই প্রতিবাদটা কিন্তু উঠে আসে নানা রকম ভাবে। সপ্তকে বলে ওটা 6টা করেনি একদম। তার মানে ও জানে আমাদের সামাজিক গতি প্রকৃতির সঙ্গে ও কিন্তু ও হেঁটে চলে বেড়ায়, ও কিন্তু দেখে সব, ঠিক একদম সব দেখে। হ্যাঁ, আজকে বহরমপুর শহরে প্রথম যখন 1995 সালে আমাদের কবিতা উৎসবে হইল, পরবর্তীকালে জয়লাঞ্জি এসেছিল, ওর সঙ্গে অনেকক্ষণ আলোচনা করে দেখেছি, অত্যন্ত মানে ভালোবাসার লোক, কিন্তু ওকে হয়তো ধরাটা মুশকিল হয়ে পড়ে। সুবিধা একটা অভিযোগ ওঠে যারা সুবোধ সরকারের কবিতা নিয়ে বিরুদ্ধ মত পোষণ করে, যে সুবোধ সরকারের কবিতা আবৃত্তিকারদের জন্য। এটা ইস্যুকরা হতে পারে, বিন্দুকরা হতে পারে। যেহেতু সুবোধ সরকারের কবিতা মানুষের মুখে মুখে করে, অনেক কবি রয়েছে বাংলা ভাষায় যারা কবিতা লেখেন, এতটা জনপ্রিয়তা অর্জন করলে একটু বিরত করছে এই আলোচনাটা হলো ফোন দিবি। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলছি। হ্যাঁ, আপনি কোথা থেকে কে বলছেন? আমি লালগোলা থেকে মকিবুদ্দিন শেখ বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আমি মিরান বাবুর কাছে একটা কবিতার জন্য আর কি ফোন করছিলাম। হ্যাঁ বলুন। আপনি কি আমাদের অনুষ্ঠানটা দেখছেন? আমাদের আজকে কবি সুবোধ সরকার সাহিত্য একাডেমি পাচ্ছেন 2013 সালে তার দ্বৈপায়ন বাদুধার এই কাব্যগ্রন্থের জন্য কবিতার সুবোধ, এই নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। হ্যাঁ, বলুন। আমি মিরান বাবুকে বলছিলাম যে সুবোধ সরকারের যদি শাড়ি কবিতাটা পাঠ করে শোনান। শাড়ি। ধন্যবাদ ফোন করার জন্য, অনেক ধন্যবাদ আপনাকে। শাড়ি কবিতা, শাড়ি নিয়ে কথাটা এলো। শাড়ি নিয়ে মানে ওটা শাড়িটা ইয়েতে আছে, ওটা দেখতে হবে একটু। হ্যাঁ, আমরা শুনবো শাড়ি নিয়ে। সুমিতা, আপনি কোন কবিতা শোনাবেন সুবোধ সরকার থেকে? সুবোধ সরকারের কবিতা। আসলে সুবোধ সরকারকে মানে যেটা কথা হচ্ছিল যে মানুষের বিপন্নতার কথা বলছেন, কিন্তু একই সঙ্গে সুবোধ সরকার কিন্তু অত্যন্ত প্রতিবাদী, একদম তার কবিতার সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত। আসলে যেখানে তিনি অন্যায় দেখছেন, যেখানে তিনি দেখছেন যে একটা হিপোক্রেসি আছে, তার বিরুদ্ধে কিন্তু
সুবোধ সরকার বারবার প্রতিবাদ জানাচ্ছেন। আমরা সুমিতা যে কথাটা বলছিলাম যে সুবোধ সরকারের কবিতা নিয়ে কিছু সমালোচক তারা বলেন যে আবৃত্তিকারদের জন্য সুবোধ সরকার কবিতা লেখেন, কারণ বাঙালি যারা বাংলা ভাষায় জীবিত কবি রয়েছেন তাদের মধ্যে কিন্তু সব থেকে জনপ্রিয় কবি হচ্ছেন সুবোধ সরকার। আরো অনেকেই কোনো কবিকে অসম্মান করছি না, এইটা কিন্তু এই অভিযোগটা ওঠে যে সুবোধ সরকার আবৃত্তি নির্ভর কবিতা লেখেন। এইটা নিয়ে আপনার কি বক্তব্য? এটা কিন্তু যারা বিরুদ্ধাচরণ করেন সুবোধ সরকারের কবিতা বিভিন্ন মত পোষণ করে সমালোচকদের একাংশ এটা বলেন। তবে আমার তো এক নম্বর কথা হচ্ছে আবৃত্তির যোগ্য কবিতা বা আবৃত্তির যোগ্য না কবিতা এই ব্যাপারটাকেই আমি ভীষণ মানে গুরুত্ব দিতে চাই না। কেননা একটা কবিতা প্রথম সেটা হচ্ছে আমাদেরকে আকৃষ্ট করছে কিনা, যে কবিতাটা বেশি আকৃষ্ট করে তাকেই তো আমরা আবৃত্তি করতে চাই, এটা বড় কথা। আর তারপর সুবোধ সরকারের সব কবিতা তো আবৃত্তিযোগ্য নয়, এমন প্রচুর কবিতা আছে যেটা শুধু ভেতর থেকে পড়া যায়। এই যে একটু আগে যে কথাটা হচ্ছিল যে তাৎক্ষণিক বিষয়, এমন সামাজিক সমস্যা, সামাজিক বিষয়, এই এক্ষুনি আমার এই কবিতাটার কথা মনে হলো। এই যে কবিতাটা হচ্ছে, মেয়েরা কেন রাস্তায় উত্তেজক পোশাক পরে বেরোয়, আর পারলেন না মৈত্রেয়ী চট্টোপাধ্যায় সপাটে জবাব দিলেন, তাহলে তো যারা বিকিনি পরে তাদেরই সবচেয়ে বেশি ধর্ষিত হবার কথা। কে যেন বলল মেয়েদেরই দোষ, রাস্তায় বেরিয়ে মেয়েরা তো হাসে কেন, ওতে পুরুষ আকৃষ্ট হয়। হায় রে, মেয়েরা হাসতেও পারবে না। কে যেন বলল ভর সন্ধ্যেবেলায় মেয়েরা ছাদে দাঁড়ায় কেন। শুনুন, একটি মেয়ে কি পড়বে, কিভাবে হাসবে, কোথায় দাঁড়াবে, সেটা তাকেই ঠিক করতে দিলে ভালো হয়। এই যে কবিতাটা, এই কবিতাটা লিখেছেন, এই কবিতাটা এখন এই কদিন আগেই কোথায় আমরা আবার শুনছিলাম, কাগজে বেরোচ্ছিল, টিভিতে আলোচনা হলো যে মেয়েরা এরকম পোশাক অনেক আগে এই জায়গাগুলো বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু তার কবিতায় সবসময় একটা প্রতিবাদ কিন্তু বেজে ওঠে, তাই না? আপনি একটা কবিতা শোনাবেন বলছিলেন। আমি তোমার যে প্রশ্নটা করলে উত্তর আমি একমত। আমি একটা কথা বলে আমি একটা কবিতা শোনাচ্ছি যে আবৃত্তিযোগ্য কবিতাগুলো যদি লিখতেন তাহলে তো ছন্দ মিলিয়ে অন্ত মিলিয়ে কবিতা লিখতেন, অনেক বেশি আবৃত্তিযোগ্য হয়ে যেত, মানে যে কোনো মানুষ আবৃত্তি করতে পারত। কিন্তু যেটা আবেগের কাছে না পৌঁছয়, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ না করে, সেটা কিন্তু কখনো কবিতা হয় না। এবং সেটা আবৃত্তিযোগ্য হোক বা না হোক, সেটা কিন্তু কবিতাই। এবং কবিতার যে চিরন্তন যে রূপটা, যে ফর্মটা, আমরা কিন্তু সুবোধ সরকারের কবিতায় এই ফর্মটা দেখেছি। আমি এর আগে যেটা বলছিলাম যে তার প্রতিবাদ, হিপোক্রেসির বিরুদ্ধে প্রতিবাদ, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ। একটা অসাধারণ তার কবিতা আছে, একটি কুকুরের বায়োডেটা। বাবা জার্মান, মা থাকতে ইটালির গলিতে, জন্মের সময় ওজন 2.5 পাউন্ড, ডাকনাম জিনা, বাড়ির মেয়েরা তাকে ফুচু বমি ফুচান, গায়ের রং কুচকুচে, কালো লেজ নেই, দিনের বেলায় 8 টুকরো গরুর মাংস, রাতে 1 বাটি দুধ, এখন বয়স 3, আজ পর্যন্ত কাউকে কামড়ায়নি। শুধু গেলবার ভোটের আগে ধুতি পরা এক ভদ্রলোক এসেছিলেন বড় জোরে ভোট চাইতে। জিনা তাকে তেড়ে গিয়েছিল রাস্তা পর্যন্ত, কামড়ায়নি। কামড়ালে জিনার বায়োডাটা বলছে জিনা নিজেই পাগল হয়ে যেত। কি সমসাময়িক রাজনীতির হিপোক্রেসি, আমার তো মনে হয় তার বিরুদ্ধে এরকম প্রতিবাদ কজন করতে পেরেছে। এবং সুবোধদার কবিতা খুব ঝকঝকে, খুব স্মার্ট, অনেক এই যেন দুর্বোধ্যতা নেই না। আর একটা ব্যাপার হলো সুবোধ সরকার বলেছেন আমি আমার কবিতা থেকে অলঙ্কার ঝেড়ে ফেলবো, তাতে লোকে যে যায় বলে বলুক। এই যে খুব মানে গদ্য বলার একটা রীতি আছে। ও খুব সাধারণ কথাবার্তা নিয়ে, ওই যে ছেলেটি বলছিল শাড়ি অনেক বড় বেশি সময় লাগে না, আমি সামান্য একটা অংশ আমি বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটি, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িতে, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রঙ যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর
সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে? কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা। এইখান থেকেই কিন্তু একটা অদ্ভুত একটা কবিতা একটা সুন্দর সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো। সে একই সঙ্গে গেল 12 ইঞ্চি ওপর থেকে নিচে, নিচে নিচে ডান দিকে পরিবেশের খাবার। চিলি ফিস থেকে তখন ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। এইরকম ঘটনাকে আমাদের বহরমপুর শহরে তো মনে হয়নি এক সময় হয়েছে, 7-এর দশকের শেষ থেকে 8-এর দশকের সেই সময় অনেক ঘটনা তলপেটে ঢুকে গেছে। আমরা এই আলোচনায় আসবো। আপনারা দেখছেন সবসময় টক শো। আজকে আমাদের এই টক শোর বিষয় কবিতার সুবোধ। আপনারা সরাসরি দেখছেন এই অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে বিরতিতে যাব, কিন্তু বিরতিতে আমরা শুনে নেব কবি সুবোধ সরকার, যিনি 2013 সালে তার দৈপায়ন হ্রদের ধারে আনন্দ প্রকাশনী থেকে প্রকাশিত কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পেতে চলেছেন। তিনি টেলিফোনে আজকে কি বলেছেন, তিনি আজকে পাটনা যাওয়ার পথে টেলিফোনে সবসময়কে তার মতামত জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা শুনে নেব 2013 সালে দৈপায়ন হ্রদের ধারে কাব্যগ্রন্থের জন্য যিনি বাংলা ভাষা থেকে সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সুবোধ সরকার, তিনি কি বলছেন আসবো বিরতির পরে। এই খবর যখন আপনি প্রথম পেলেন, আপনার কি মনে পড়ছিল, আপনার কি অনুভূতি হচ্ছিল? আমি তখন ক্লাস নিচ্ছিলাম। আমি তখন ফোনটা তারপর আবার যখন বাজলো ক্লাস থেকে বেরিয়ে তখন ধরলাম, তো দিল্লি থেকে ফোন আমাকে জানালো। প্রথমে একটু অবাক দেখছি, ভালো লেগেছে, নিশ্চয়ই বলবো ভালো লেগেছে। তারপরে একটা বিষণ্ণতা গ্রাস করলো। সেই বিষণ্ণতাটা হচ্ছে সঙ্গে সঙ্গে মনে হলো যদি মল্লিকা থাকতো তাহলে ব্যাপারটা ভালো লাগতো। এই ভালো লাগাটা তাহলে ঠিকঠাক হবে। কোথাও যেন আমার মনে হলো যে এই ভালো লাগাটা পুরোপুরি ভালো লাগা নয়। আপনার ছেলের প্রতিক্রিয়া কি? আপনি পুরস্কার পাচ্ছেন, ছেলে কি বললো? কে পুরস্কার পেল কে পুরস্কার পেল না ওসব নিয়ে মাথা ঘামায় না। ওর কাছে লেখাটা, কোনো একটা লেখা যদি স্ট্রাইক করে সেটাই ওর কাছে আসল জিনিস। না, আমি বলছি যে আমি যখন বললাম ওকে ব্যাপারটা জানালাম, তখন বললো যে ভালোই তো, এটা তো শুনেছি, এটা তো বেশ একটা বড় পুরস্কার শুনেছি, তুমি কি একটা বড় পুরস্কারই পেলে? হ্যাঁ, পুরস্কারটা তো বড়, মানে আমাদের দেশের সাহিত্যের সবচেয়ে বড় পুরস্কার। বলো আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো, তোমাকে কংগ্রাচুলেশন জানাতে হয়, এই আর কি। সুবোধদা, অনেকে বলেন যে এই সাহিত্য একাডেমি পুরস্কার আপনার ক্ষেত্রে, আপনার যারা কবিতার পাঠক, আপনার কবিতার ভক্ত, তারা অনেকেই ভাবতেন অনেক আগেই পুরস্কার আপনার কাছে আসা উচিত ছিল। আপনি কি বলবেন? আরে আমি তো শুনে আসছি বিভিন্ন জায়গা থেকে, গত 5-6 বছর ধরে শুনছি যে আমি পাচ্ছি। হ্যাঁ, 5-6 বছর ধরে শুনে আসছি আমি পাচ্ছি, আমি পেতে পারি, এই তো আমি পেয়ে গেলাম। এই বছরই বরঞ্চ আমি কিছু শুনিনি। হ্যাঁ, এই বছর শুনিনি, আমাকে কেউ এসে বলেও নি যে না। কিন্তু আগের বছরগুলো 5-6 বছর যেহেতু শর্ট লিস্ট হয়, সেই হয়তো কিছুটা খবর জানা যায়, বা মিটিং হয়ে যাওয়ার পরে খবর পাওয়া যায় যে হ্যাঁ শর্ট লিস্ট ছিলাম, এইরকম আর কি। সেগুলো খুবই আনঅফিসিয়ালি জানা যায়, অফিসিয়ালি তো জানা যায় না। তো সেদিক থেকে আমি আর কি বলবো, আমি শুধু একটু বলতে পারি ঠিক আছে, বেটার লেট দ্যান নেভার। একটু দেরি হয়েছে, তবে বাংলাতে সাহিত্য একাডেমি পুরস্কার যারা পেয়েছেন অনেক বড় বড় লেখক, আমি তাদের পায়েরও যোগ্য নই, নখেরও যোগ্য নই, তারা অনেকেই 70, 72, 75 এসব বয়সে পেয়েছে। এটা অ্যাভারেজ বয়সে প্রায় সাহিত্য একাডেমি পাওয়ার বয়স হচ্ছে প্রায় 70। সুতরাং সেই তুলনায় আমি তো এখন 54-55। আমি
আমি নিজেকে ভাবতেই পারি এখনো ইয়াং আছি 55তেই পাওয়া গেল, অন্তত 72 বা 75-এর থেকে তো ইয়াং আছি। হ্যাঁ নিশ্চয়ই। 75 গিয়ে তা পেতে হলো না, সেদিক থেকে ভালো। হ্যাঁ সুবোধদা, মুর্শিদাবাদে আপনার প্রচুর পাঠক রয়েছে, আপনি জানেন বহরমপুর থেকে, জঙ্গিপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে প্রচুর লিটল ম্যাগাজিন বেরোয়, আপনারও বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লেখা ছাপা হয়েছে। যারা নবীন কবি, নবীন লেখক, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বহরমপুরে বহুবার গিয়েছি, তোমাদের অনুষ্ঠানে গিয়েছি, তোমার আমন্ত্রণ একাধিকবার এসেছি, আবারও আসবো তোমাদের 12 জানুয়ারি চ্যানেলের অনুষ্ঠানেও আসবো। বহরমপুর আমার খুব ভালো লাগে, ইনফ্যাক্ট পুরো মুর্শিদাবাদটাই আমার খুব ভালো লাগে। ওই দিকটা আমার কাছে এটা খুব, ছোটবেলায় আমি যেতাম তো, আমার মাসির বাড়ি ছিল খাগড়ায়, ফলে খুব যেতাম, আমার ছোটদের সঙ্গে আমি যেতাম, ওই লাল গোলা ছোটবেলায় যেতাম, পলাশি টলাশি অঞ্চলে বেড়াতে যেতাম। সে একটা অন্যরকম ছোটবেলার অনুভূতি ছিল। আমার এক নকশাল দাদা ছিল, সে পলাশিতে আত্মগোপন করে থাকতো, তার জন্য কবিতার বই কিনে নিয়ে যেতাম, ভালো ভালো খাবার নিয়ে যেতাম। ফলে মুর্শিদাবাদের সঙ্গে বহরমপুরের সঙ্গে আমার একটা ছোটবেলা থেকে একটা যোগাযোগ আছে। আর মুর্শিদাবাদের আমার একটা জিনিস দুর্দান্ত লাগে, এবং সেটা যখনই তুমি বলছো আমার অনেক পাঠক আছে, থ্যাংক ইউ সো মাচ। মাঝে মাঝে চিঠি টিঠি পাই, অবশ্য তাদের চিঠি পাই, এখন তো ফেসবুকে অনেক কিছু জানা যায়, তাছাড়া SMS এ জানতে পারি, অনেকে কবিতা টবিতা পড়েন, অনেক লিটল ম্যাগাজিনে আমি লিখেছি। তো একটা জিনিস খুব ভালো লাগে বহরমপুরে গেলে, মুর্শিদাবাদে গেলে, বাংলা ভাষাটা এখানে আরেকটু মধুর শোনায়, আরেকটু মিষ্টি টান আছে বাংলা ভাষাটার এই মুর্শিদাবাদে গেলে। সুতরাং যে ভাষায় এতদিন লিখে এলাম, যে ভাষায় আমি কথা বলতে পারি, যেটা আমার মাতৃভাষা, সেই ভাষাটা মুর্শিদাবাদে ঢোকার পর ভাষাটা আরেকটু মিষ্টি হয়ে যায়। এটাও একটা আমার বিরাট আকর্ষণ। আমার সামনে রাস্তাঘাটে দাঁড়িয়ে লোকজনের কথা শুনি, একটা সুন্দর টান আছে মুর্শিদাবাদের, প্রতিটা কথার আগে একটা টান, কথার পরে একটা টান, ওটা আমাকে খুব টানে, আমার খুব ভালো লাগে। সুতরাং মুর্শিদাবাদ তো আমার প্রিয় জায়গা। সুবোধদা, আপনার কলিগ এবং রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী, তিনি কোনো ফোন করেননি? হ্যাঁ, তিনি সঙ্গে সঙ্গে ফোন করেছিলেন। তিনি খুব খুশি হয়ে, তোমার বহুদিনের শুধু আমার ভাই নয়, আমার বন্ধু, সে এখন অতি বিখ্যাত মানুষ, কিন্তু ওর কাজের ব্যস্ততার মধ্যেও খবরটা পেয়ে একেবারে অতি দ্রুত আমাকে ফোন করে অভিনন্দন জানিয়েছে। সুবোধদা, নবীন কবিদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? উপদেশ দেওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমি কোনোদিন কারোর উপদেশ নিয়ে চলিনি নিজের লেখালেখির ব্যাপারে, আর আমি কাউকে উপদেশ দিও না। একটা জিনিস শুধু বলবো যে নিজের মনে যা আসে তাই লিখতে হবে, অত ঢাকাঢাকি করার কিছু নেই। অত ঢাকাঢাকি করতে গেলে কবিতা আর কবিতা থাকে না, আর অত বেশি চিন্তা ভাবনা করলে আপনি হয়ে যায়, কবিতা মারা যায়। সুতরাং খোলা হাতে সোজা সাতটা লিখে যেতে হবে, নিজের মনের কথাটা লিখতে হবে, নিজের হৃদয়ের কথাটা লিখতে হবে, আপনি কবিতা ভালো হতে পারবেন। এটাই আমি নিজেকেই কথাটা বলি, আমি আমার বন্ধুদেরও, নবীন বন্ধুদেরও একই কথা বলবো। সুবোধদা, একটা শেষ অনুরোধ, যদি স্মৃতি থেকে ছোট্ট কোনো কবিতা আমাদের এই চ্যানেল যারা দেখছেন সেই দর্শকের জন্য আপনি একটু শোনান। এখন তো মনে দু লাইনের একটা মনে পড়ছে। আমি এই মুহূর্তে বুদ্ধগয়া থেকে পাটনার পথে একটা হাই রোড দিয়ে চলেছে আমাদের গাড়ি, আমরা অনেকজন একসঙ্গে রয়েছি। তো আমার শুধু দু লাইনের একটা কবিতা মনে পড়ছে স্টেজের থেকে, সেটাই বলে দিই। হ্যাঁ বলুন। একটু মজার কবিতা, সেটা হচ্ছে আমি দু লাইন করে অনেকগুলো কবিতা লিখেছিলাম এক সময়, ওই যেগুলোকে ত্রিপদী বলে, তারই থেকে একটা শোনাচ্ছি। কবিতাটার নাম হচ্ছে চুমু খাওয়া। বেডরুমে বুদ্ধ মূর্তি, মার্কস ও লেনিন, মেরে জান
পারছি না, অন্তত একটাকে সরান। বাহ, খুব সুন্দর। অনেক ধন্যবাদ সুবোধদা কথা বলার জন্য। ভালো থাকবেন, আরো নতুন কবিতা আপনার কাছে পাবো এটাই প্রত্যাশা করি সব সময় থেকে। ঠিক আছে, আমারও সবার জন্য শুভেচ্ছা রইল এবং ভালোবাসা রইল। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন টক শো। আজকে আমাদের টক শোর বিষয় কবিতার সুবোধ। সুমিত দা, সুবোধ সরকার টেলিফোনে তার প্রতিক্রিয়া জানালেন। তিনি বললেন যে নিশ্চয়ই ভালো লাগছে, কিন্তু এই ভালো লাগাটার মধ্যে একটা বিষণ্ণতা বোধ করছেন তিনি, যেহেতু মল্লিকা সেনগুপ্ত নেই, এবং ভালো লাগাটা সম্পূর্ণতা পেত যদি মল্লিকা সেনগুপ্ত বেঁচে থাকতেন। এবং পাশাপাশি তার মুর্শিদাবাদের প্রতি ভালোবাসা, বাংলা ভাষার প্রতি, এই যে মুর্শিদাবাদে আসলে যে মুর্শিদাবাদের যে ভাষার একটা টান আছে, হ্যাঁ, সেই টানটার কথা কিন্তু তিনি বারবার বললেন। এবং একটা জিনিস বললেন যে নবীনদের উদ্দেশ্যে কি তিনি বললেন যে কোনো উপদেশ দেব না, কিন্তু আমার মনে হয় যা মন চাইছে সেটা কোনো রাগঢাক না করে সেইভাবে লিখলে, আমার মনে হয় হৃদয় দিয়ে লিখলে সেটা কবিতার জায়গায় নিশ্চয়ই উত্তীর্ণ হবে। আপনি কি বলবেন? এবং এটা উনি করেন আর কি, মানে সেটা নিজের ক্ষেত্রে নিজেকে উনি এই কথাটাই বলেন। না, মুর্শিদাবাদের জন্য ওনার যে একটা টান, ভালো লাগা, ভালোবাসা, আমরা এতে তো আনন্দিত হচ্ছি, আমরা মুর্শিদাবাদ বাসী বলে আমরা আনন্দিত হচ্ছি, ওনাকে অনেক ধন্যবাদ। কিন্তু একই সঙ্গে একটা বিষণ্ণতাও ছুঁয়ে গেল। উনি যে বিষাদে আক্রান্ত, আমরাও কিন্তু মানে মল্লিকা সেনগুপ্তকে হারিয়ে সেই সময় থেকেই কিন্তু আমরা সেই একই ধরনের বিষণ্ণতায় আক্রান্ত। কারণ আমার মনে হয় ওনার কবিতায় যেরকম প্রতিবাদ, মল্লিকা সেনগুপ্তের কবিতাতেও কিন্তু প্রতিবাদ রয়েছে অন্য ভঙ্গিতে, অন্য ঢঙে। সুবোধ মল্লিকা স্কোয়ার, ওদের দুজনের লেখা কাব্যগ্রন্থ অথবা প্রেম ও প্রতিবাদের কবিতা, আমার এই বইগুলোর কথা মনে পড়ে যাচ্ছে যে যদি মল্লিকা সেনগুপ্ত থাকতেন, এই উনি যে পুরস্কার পেয়েছেন, ওনার আনন্দটা অনেক অনেক বেশি হতো। উনি এই আনন্দটা ভাগ করে নিতেন ওনার প্রিয় মল্লিকার সঙ্গে। পাপিয়াদির কাছে একটি কবিতার বই দেখছিলাম, সুবোধ সরকারের লেখা। সেখানে দেখলাম সুবোধ সরকারের নিজের স্বাক্ষর করা রয়েছে, মল্লিকাদিরও রয়েছে। মনে হচ্ছিল যে এই যে একই বইতে দুজনের এটা কিভাবে, এটা যদি দর্শকদের যদি একটু বলেন। এই বইতে প্রথমে আমরা মল্লিকা সেনগুপ্তের স্বাক্ষর একটা রিফ্রেশার কোর্স করতে গিয়ে সেখান থেকে এটা সুমিত নিয়ে এসেছিল, এই মল্লিকা সেনগুপ্তের স্বাক্ষর 2001। আর 2002-এ আমাদের রাজীবের জন্মদিন পত্রিকার জন্মদিন পত্রিকার পক্ষ থেকে সুবোধ সরকার এসেছিলেন আমাদের বহরমপুর রবীন্দ্র সদনে। সেখানে সুবোধ সরকারকে আমরা পেয়েছিলাম এবং তখন সুবোধ সরকার এটা পাপিয়া আর সুমিতকে শুভেচ্ছা বলে লিখে এই বইটা দিয়েছে। আসলে আমরা দুজনেই সুবোধ সরকার মল্লিকা সেনগুপ্তের কবিতার অসম্ভব ভক্ত। একটা জিনিস আমার মনে হয় যে সুবোধদা নিজের লেখালেখির পাশাপাশি নবীনদেরকে কিন্তু ভীষণ রকম প্রশ্রয় দেন। আমার একটা ছোট্ট অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার সঙ্গে আপনারও স্মৃতি রয়েছে, যে বাংলা একাডেমিতে কলকাতায় আমার একটি কাব্যগ্রন্থের প্রকাশ হচ্ছে, যে কাব্যগ্রন্থ আমি সুবোধ সরকারকে উৎসর্গ করেছিলাম, নিউ মডেল দেবদাস শ্রীবৃক্ষ। সেদিন কলকাতা জুড়ে অসম্ভব বৃষ্টি হচ্ছিল, বজ্রসহ বৃষ্টি। আমরা ভাবছিলাম যে সুবোধদা আসবেন কিনা, কিন্তু সেই বজ্রসহ বৃষ্টির মধ্যে সঠিক সময়ে কিন্তু সুবোধদা সেখানে এসেছিলেন। পাশাপাশি আমি দেখেছিলাম 2008 সালে কলকাতা সেই বৃষ্টির দিনও প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল, সম্পূর্ণ ভর্তি ছিল এবং বহরমপুর থেকে অনেকে গিয়েছিলেন, কলকাতা থেকে এসেছিলেন এবং কেউ কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার আগে হল থেকে বেরোন, যেটা সচরাচর হয় যে নিজের কবিতা পড়া হলে হলটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবং আমি 2008 সালে আমি দেখলাম যে কলকাতা প্রেস ক্লাবে আমার একটি কবিতার বই, তখন বিদেশ মন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, আমাদের রাষ্ট্রপতি। তো তখন সুবোধদা একটা কর্পোরেট হাউসের টক শো ছেড়ে দিয়ে অসমাপ্ত রেখে সেই কবিতার বই প্রকাশ অনুষ্ঠানে এসেছিলেন। এটা বলার কারণ হচ্ছে যে নবীনদের প্রতি কবিতার প্রতি কত ভালোবাসার জায়গা। বহরমপুরে অনেকবার এসেছেন। ইনফ্যাক্ট আপনারা দর্শকরা জানলে খুশি হবেন যে আগামী 12ই জানুয়ারি এই সবসময় চ্যানেলের পক্ষ থেকে আমাদের একটি বিশেষ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানেও এবছর যিনি সাহিত্য একাডেমির জন্য যার নাম মনোনীত হয়েছে, ঘোষিত হয়েছে, সুবোধ সরকার, তিনি কিন্তু বহরমপুরে আসবেন। মৃণালদা, সুবোধকে নিয়ে আমি বলি, সুবোধ একটা এমনই ছেলে, এই যে বলছিলেন না নবীনদের প্রশ্রয় দেয়, এটা কিন্তু ঘটনা। ও যখন লেক গার্ডেন্সের বাড়িতে থাকতো, তখন বাড়ি থেকে বেরিয়ে যে ছেলেগুলো রকে বসে আড্ডা দিত,
অবলীলা কিন্তু তাদের সঙ্গে মিশে যেত। ও সেখান থেকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার অসুবিধা হয় না? বলে এরাই তো আমার উপাদান। আজকে ওর বহু কবিতায় এই ধরনের ছেলেদের রাজনীতি বা তাদের চিন্তা ভাবনা, একটা 16 বছরের ছেলে কি ভাষায় কথা বলছে সেই ভাষাটা কবিতায় আসছে। একটা ফার্স্ট ইয়ারের মেয়ে, সে হয়তো কলকাতার কোনো কলেজে পড়ে, তার ভাষাটা কিন্তু তার ভাষাতেই আসছে। আবার উত্তরবঙ্গের কোনো একটা কলেজ পড়ুয়ার ভাষা, সেটাও কিন্তু তার কবিতাতে তার মতো করে আসছে। একজন কলেজ ছাত্রী রবীন্দ্রনাথকে কবিতা, একটু কবিতার নামটা মনে পড়ছে না, কলেজ ছাত্রী নিজের ভাষায় রবীন্দ্রনাথকে তার নিজের যে কথা জানাচ্ছে, খুবই তুমি যেটা বললে নিজের ভাষায় ছাত্র। এইটা একজন কবির পক্ষে, প্রকৃত কবির পক্ষেই সম্ভব যে তার অনুভবটা তিনি নিজের মধ্যে সেটাকে অনুরণিত হচ্ছে এবং তিনি তার ভাষাতেই লিখছেন। এটা কিন্তু দেখার বিষয়, এবং নিজের অনুভূতিটা না থাকলে কিন্তু সেই কবি এইভাবে লিখতে পারেন না, ঠিক না বলেন? অবশ্যই অবশ্যই। কবিতার কথা মনে পড়ছে, কি বলে সেখানে দুটো লাইন আছে যে ছেলে ভালো হলে ছেলে খারাপ হলে প্রতিবেশী গালাগাল দেবে, ভালো হলে আমেরিকা নিয়ে নেবে। একদম এই যে মানে চিন্তা ভাবনা গুলো, মানে বাস্তব চিন্তাগুলো এত মানে সরাসরি সুন্দরভাবে কবিতার মধ্যে উঠে এসেছে। কথা বলতে মানে এটা ভালো যায় না, মানে আকাশ থেকে দুটো লাইন নিয়ে এসছে এমন না। আমাদের আশেপাশে যেসব লাইন, যে ভাষাগুলো ঘুরে বেড়াচ্ছে, সেই ভাষাগুলো সুবোধ সরকারের কবিতা এসে জায়গা নিচ্ছে। এটা পল্টু বলে কবিতা, কি অসম্ভব এরকম একটা লাইন আছে। ভারতবর্ষ নামক একটা পেট্রোল পাম্পে আগুন লাগিয়ে দিতে বোধহয় জন পল্টুটা এইটারই প্রথমে একটু জন পল্টু থেকে একটু পড়ো তুমি জন পল্টুটা। এটা বড় কবিতা, আমি পুরোটা পড়ছি না। ভারতে আসার আগে ভারত বিষয়ে আপনার পড়াশোনা করা উচিত ছিল, সেটা আপনি করে আসেননি। ভ্যাটিকানের রাজনীতি সামলাতে আপনি ব্যস্ত ছিলেন। ভারতের জনসংখ্যা ছাড়া আর কোনো তথ্য পড়ে রাখেননি। 100 কোটি লোক, আমিন, লোভে চকচক করছিল আপনার চোখ। আপনি একই বললেন, হে মহান শ্বেতশুভ্র পোপ জন পল্টু, আপনি বললেন ধর্ম নাও, যোগ দাও ধর্মে। এরপরে এই যে ভাষাটা, কলেজ ছাত্রদের ভাষা, কলেজের ফার্স্ট ইয়ারের ছেলেরা আপনার একটা নাম দিল, পোপ জন পল্টু ওরফে পল্টু। ক্যান্টিনে টেবিল বাজিয়ে গান ধরলো ওরা, পল্টু পল্টু পল্টু, ঢিলে হয়ে গেছে না, ঢিলে হয়ে গেছে। আর এখানে রাজীব, তুমি যে কথা বলছিলে, ওই লাইনটাও পড়ে আমি শেষ করছি। ভারতবর্ষ নামক একটা বিরাট পেট্রোল পাম্পের ভেতরে দাঁড়িয়ে দেশটাই ধরিয়ে দেখছেন, কি চ্যালেঞ্জ, কি প্রতিভা। এমনি তো দেশটা তো মানে অ্যাকচুয়ালি আমরা তো আগুনের উপর এমনি দাঁড়িয়েছি। সুইসাইড নোট বলে একটা কবিতা আছে সুবোধ সরকারের, মাস্টারমশাই কবিতাটার নাম মারাত্মক কবিতা। সুইসাইড নোটটা ওর মা, মানে ছেলের উদ্দেশ্যে লেখা, সুইসাইড নোট মাস্টারমশাই ছিলেন, ভালো যায় না খুশ। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে এই যে ঘোষ কবিতায় গীতবিতানের তলায়, গীতবিতান কিন্তু সুবোধ সরকারকে অনুপ্রাণিত করেছে। মানে ওনার বহু কবিতায় আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের শুধু রবীন্দ্রসঙ্গীত নয়, গীতবিতান তাকে অনুপ্রাণিত করেছে বেশ কিছু কবিতায়। আপনি বলে একটা কবিতা আছে, এটা সুবোধ সরকারও বহু অনুষ্ঠানে এটা পড়েন। এখানে আমি এটা পুরোটাই বলছি। আপনাকে আমার কখনো ঈশ্বর বলে মনে হয়নি। আমি যখন ক্লাস 8-এর ছাত্র, ক্যান্সারে বাবা মারা গেছে। 6 ভাই বোন, একবেলা ভাত জোটে একবেলা জোটে না। হাতে সসপ্যান নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা, তখন আমার হাতে এসেছিল আপনার গীতবিতান। আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন, মনে হয়েছিল মানুষ। খেতে না পাওয়ার কি কষ্ট, সে কথা আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না। ক্যান্সারের কি কষ্ট, সে কথাও লেখা ছিল না গীতবিতানে। 6 ভাই বোনের একজনকে ভিখিরি হতে হবে, একজনকে স্কুলে যেতে হবে, এরকম অবস্থা যখন, তখন গীতবিতান কি দিতে পারে, কি দিতে পারে আপনার লেখা? আমার সামনে তখন মাত্র 2টো পথ খোলা ছিল। 1, নিম গাছের নিচে কাপড় পেতে বসে পড়া। 2, বন্দুকের নলই শক্তির উৎস। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। দুদিকে 2 দেওয়ালে লেখা 2টো স্লোগানের মাঝামাঝি দাঁড়িয়ে পড়া।
কিন্তু আমি রাত জেগে আবিষ্কার করলাম। এই আবিষ্কারটার কথা বলছি। পাতায় পাতায় আপনি আমাকে লিখে রেখে গেছেন, পাতায় পাতায় সে কি হাহাকার, পাতায় পাতায় কি কষ্ট, পাতায় পাতায় কি ছটপটানি, বিন্দু বিন্দু ঝরে জল, জল নয় খিদে, হ্যাঁ একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি। আপনাকে আমার ঈশ্বর মনে হয়নি কখনো, পাদ্রী মনে হয়নি। আপনাকে মনে হয়েছিল খেতে না পাওয়া, বাবা মরে যাওয়া অভুক্ত একটা ছেলে, যে কিনা কৃষ্ণনগরের স্কুলে এক বেঞ্চে আমার পাশে বসতো। এই যে রবীন্দ্রনাথকে আত্মীকরণ, নিজের পাশের বেঞ্চের বন্ধু হিসেবে ধরে নেওয়া, কজন পারে? ঠিক, রবীন্দ্রনাথ তো অনুপ্রাণিত করেছেন সুবোধ সরকারকে। সুবোধদার একটি কবিতা আপনি বলতে পারবেন না হয়তো, যে এই প্রথম উত্তরবঙ্গ আমার প্রথম রুটি বলে একটা কবিতা বেশ পত্রিকায় উত্তরবঙ্গ, সুবোধদার কলেজ জীবন উত্তরবঙ্গের প্রথম। এই যে এখানে একটা কবিতা আমি পড়ে শোনাচ্ছি, সুবোধদার প্রথম দিকে কবিতা আড়াই হাত মানুষ। 364 দিন আমরা খুব ছোট হয়ে বেঁচে থাকি, একে ধাক্কা দিয়ে, ওকে চিমটি কেটে, তাকে থাপ্পড় মেরে, কুৎসা রটিয়ে, ভয় দেখিয়ে এবং ভয় দেখিয়ে, ভয় দেখে এবং ভয় দেখিয়ে আমরা মাত্র আড়াই হাত হয়ে বেঁচে থাকি 364 দিন। কিন্তু বছরে একটা দিন আমরা পাহাড়ের কাছে যাই, পাহাড় তোমাকে কি বলেছিল? পাহাড় বলেছিল, এসো মানুষ, এপারে দাঁড়িয়ে আমাকে দেখো না, আমার ওপারে যাওয়ার চেষ্টা করো। বছরে একটা দিন আমরা সুবর্ণরেখার কাছে যাই, সুবর্ণরেখা তোমাকে কি বলেছিল? সুবর্ণরেখা বলেছিল, এই কোন নারীকে আমার কাছে এনেছো? নিজের নারীকে আগে ভালোবাসতে শেখো, তারপর আমার জল স্পর্শ করবে। একটা দিন আমরা বাচ্চাদের নিয়ে ঝিলমিল দেখতে যাই, ওই একটা দিন আমরা একটু বড় হয়ে উঠি, ভুলে যাই কাকে থাপ্পড় মারার কথা ছিল, কাকে শাস্তি দেবার কথা, কুৎসা রটানোর কথা। বছরে ওই একটা দিন আমরা আর আড়াই হাত থাকি না, আমরা পাহাড়ের সামনে দাঁড়িয়ে থাকি পরাভূত, আমরা নদীর তীরে বসে থাকি চন্দ্রাহত। আড়াই হাত মানুষ, আমাদের আনন্দও আড়াই হাত, দুঃখও আড়াই হাত। অমরাবতীর দিকে নিজেরা না যেতে পারি, বাচ্চাদের দিয়ে কয়েকটা বেলুন তো পৌঁছে দিতে পারি। অসাধারণ। এই যে বাচ্চাদের দিয়ে বেলুন পৌঁছে, আগে ঘরকে ভালোবাসো, ঘরকে ভালোবাসো। হ্যাঁ হ্যাঁ, আগে মানে রাজনীতির শুরুটা হলো এই, আগে ঘরকে তুমি তৈরি করো, তারপর তুমি বাইরে এসো। ও ব্যাপারটা ভেতরে 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 অনেক রকম ভাবে কিন্তু নিজেকে সাজিয়েছে। এক কথায় বলা যেতে পারে সুবোধ পূর্ণ একটা কবি শুধু নয়, একটা ভেতরে ভেতরে একটা কবিদের যে দর্শন থাকে, সে দর্শনটা সে লালন করে, যার জন্য সুবোধ সত্যি করে সুবোধ হয়ে উঠেছে এবং আমাদের কাছে প্রিয় হয়ে যায়। ওর দৈপায়ন হ্রদের ওখান থেকে একটা ছোট্ট একটা কবিতা বলি আমি, মৃত যদি না পাই সম্মান, জীবিত কি বলার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে? আমি বহরমপুর থেকেই বলছি। হ্যাঁ, আপনার নামটা বলবেন? আমার নাম সনদ গোস্বামী। হ্যাঁ সনদবাবু বলুন। হ্যাঁ বলছি, সুবোধবাবুর কবিতায় এই সময়ের ক্ষত এবং সামাজিক যে অবক্ষয়, হ্যাঁ এটা খুব বড় হয়ে দেখা দিয়েছে, এটা ঠিকই, কিন্তু তাতে মনে হয় যে তিনি খুব আপোষহীন। কিন্তু বর্তমান সময়ে অন্যান্য কবিদের মতন কি তিনিও কি সবসময় আপোষহীন হয়ে থাকতে পেরেছেন, না সময়ের সঙ্গে তাকেও কিছু সমঝোতা করে চলতে হয়েছে? এই বিষয়ে যদি সুমিত বাবু বা পাপিয়াদি কিছু বলেন। হ্যাঁ ধন্যবাদ সনদ বাবু, আপনি ফোন করার জন্য, বলুন। না, আপোষহীন বা আপোষ করে চলেছেন, এটা খুব একটা বড় প্রশ্ন আমার কাছে বলে মনে হয়নি। কোনো সময় মনে হয়েছে যে উনি আপোষ করে চলেছেন, আবার কোনো সময় মনে হয়েছে যে না না উনি আপোষ করে চলেননি। আসল ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেরই তো একটা এই সময়ের প্রেক্ষাপটে, এই সময়ের প্রেক্ষিতে নিজের একটা মানসিকতা থাকে। সেই মানসিকতাকে আপনি যদি মনে করেন যে উনি আপোষহীন হয়ে থাকতে পারেননি, তাহলে আপনি নিজের মতো করে বিচার করবেন। আসলে কবিতার বিচার তো নিজের মনের কাছে, নিজের হৃদয়ের কাছে। আমার কিন্তু মনে হয়নি যে উনি আপোষ করছেন। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিশেষ নেতার প্রতি বা কোনো বিশেষ রাজনৈতিক মতের প্রতি ওনার একটা দুর্বলতা রয়েছে, সফটনেস রয়েছে, কিন্তু ওটা তো ওনার নিজের হৃদয় বৃত্তি।
তাহলে সে অর্থে আপনি যদি বলতে চান, তাহলে আমার মনে হয় যে রবীন্দ্রনাথের 4 অধ্যায়, সেই 4 অধ্যায় তো একসময় বহু নিন্দিত হয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথের যে জীবন দর্শন, সেই জীবন দর্শনে 4 অধ্যায় তো একটা অন্য মাত্রা পরবর্তীকালে পেয়ে গেছে। আমার তাই মনে হয় যে না, এই আপোষ করে চলেছেন বা উনি আপোষহীন সেটা বড় কথা নয়, উনি কারোর কাছে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কিনা এই আপোষ করে বা না করে, সেটাই কিন্তু বড় কথা। একদম আমার নিজের মনে হয় যে উনি, আমিও ঠিক এই কথাই বলবো যে যদি এমন দেখা যেত উনি আপোষ করে চলে একটা কোনো থলিতে কিছু পড়তে পেরেছেন, তাহলে বুঝতাম যে ব্যাপারটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের সময় শেষ হয়ে এসেছে। আপনারা দেখছিলেন সবসময় টক শো কবিতার সুবোধ। আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে এসেছিলেন একেবারে বাম দিকে যিনি রয়েছেন সুমিত বন্দ্যোপাধ্যায়, জিয়াগঞ্জ শ্রীপদ সিং কলেজের বাংলার অধ্যাপক, এবং আমার পাশে রয়েছেন বাম দিকে পাপিয়া বন্দ্যোপাধ্যায়, গার্লস কলেজের বাংলা ভাষার বিভাগীয় প্রধান। আমার ডান দিকে রয়েছেন আবৃত্তিকার মৃণাল রায়। তিনজনকেই অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি সবসময়ের পক্ষ থেকে। আমরা এই অনুষ্ঠান শেষ করছি, কিন্তু শেষে আমরা শুনে নেব কবি সুবোধ সরকার এই বছর সাহিত্য একাডেমি পাচ্ছেন, এই নিয়ে প্রতিক্রিয়া কি জানিয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং শঙ্করলাল ভট্টাচার্য। দেখুন। শুভরাত্রি। রাজীবকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমরা একটা মুর্শিদাবাদের টেলিভিশন চ্যানেল থেকে বলছি, সব সময় থেকে। এবছর তো সাহিত্য একাডেমি পাচ্ছেন কবি সুবোধ সরকার। সুবোধ সরকারের কবিতা আপনার কেমন লাগে? সুবোধ সরকারের কবিতা নিয়ে আপনার মতামত কি? আমি তো ভাই রাস্তায় আসছি এখন, এইভাবে তো বলতে পারছি, কারণ আপনার এখনই দরকার। হ্যাঁ, কতক্ষণ পর করবো বলুন? আমি আসলে যাচ্ছি, এক জায়গা থেকে মিটিংয়ে যাচ্ছি, আমি এখন গাড়িতে রয়েছি। হ্যাঁ, আপনি গাড়িতে বসেও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার কথা আমরা পরিষ্কার বুঝতে পারছি। হ্যাঁ, এবছর সাহিত্য একাডেমি পাচ্ছেন কবি সুবোধ সরকার। শঙ্করলাল বাবু, আপনার কেমন লাগে সুবোধের কবিতা? খুব আধুনিক, খুব জন্মনে এবং খুব পলিটিক্যালি অ্যালার্ট। রাজনীতির চেহারা চরিত্র যেগুলো আছে সেগুলো খুব ভালো করতে পারে এবং তার উপর নিজের কল্পনা দিয়ে, বিবেচনা দিয়ে সেগুলো মেশাতে পারে খুব ভালো। আর খুব মানে ছন্দের উপর যথেষ্ট ক্ষমতা আছে এবং তার সঙ্গে সারা আধুনিক মন আছে, খুব আধুনিক মন, সেইভাবে জিনিসগুলোকে নেয়। মানে খুব আপাত আপাত রসিকতার ফলে অনেক সিরিয়াস কথা বলতে পারে এবং একটা বলা যেতে পারে এখনকার কবিতার যে একটা হাজারো চেহারা, সেটা ওর মধ্যে ভীষণ রকম। আর খুব দক্ষ কবি, খুবই দক্ষ কবি, মানে নানান ধরনের বিষয় নিয়ে ভাবে, চিন্তা করে, মাথায় রাখছে। বিশেষ করে রাজনীতি, যেটা এখনকার মানে সবকিছুর মধ্যে অনুপ্রবিষ্ট, সেই রাজনীতিকে যথেষ্ট ধ্যান দিয়ে রাখতে এবং নিজের মতন সাজিয়ে নিতে পারে কবিতাকে। তারপরে আরো কতগুলো জিনিস আছে, নারীবাদিতার কথা আসছে ওর মধ্যে, আজকালকার মানে লৌকিক সমস্যা আসছে ওর মধ্যে এবং কথা শুনতে নানা রকম জিনিস আসে, যেগুলো কবিতার মানে একটা বলা যেতে পারে হাজারের চেহারা বানিয়ে দেয়। সেদিকে খুবই মানে আমি বলবো অনুধাবন যোগ্য কবি, কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যালো। হ্যাঁ, বলো। হ্যাঁ, বলছি আপনি তো সুবোধদার সঙ্গে কথা হচ্ছিল, কবি সুবোধ সরকারের সঙ্গে, যে সুবোধদা তো এবছর সাহিত্য একাডেমি পাচ্ছেন, তো সুবোধদার লেখা আপনার কেমন লাগে? হ্যাঁ, সুবোধের তো কবিতা আমার খুবই ভালো লাগে, খুবই সুন্দর কবিতা লেখে, খুব সংবেদনশীল লেখা, ভালোই লাগে। কবিতার মধ্যে হ্যাঁ, এবছর উনি সাহিত্য একাডেমি পাচ্ছেন, আপনি কতটা খুশি সেজন্য? খুবই খুশি। আমি তো ফোনও করেছিলাম। হ্যাঁ, সুবোধদা বলছিলেন। অভিনন্দনে জানিয়ে খুব খুশি হয়েছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ শীর্ষেন্দুদা।